হ্যালো ক্লাস 8, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে জয় গোস্বামীর মাসি পিসি এই কবিতাটি আমরা আলোচনা করা শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে আমরা পাঠ্য মাসি পিসি কবিতাটি পড়া শুরু করেছি, যেখানে দেখেছি যে ছোটোবেলায় সমস্ত শিশুরা যে ঘুমপাড়ানি মাসি পিসিদের ছড়ার বিভোরে ঘুমিয়ে পড়তো, সেই ঘুমপাড়ানি মাসি পিসিরাই নিজেদের ঘুমকে অসম্পূর্ণ রেখে রাত থাকতে থাকতেই তারা চোখে মুখে জল দিয়ে উঠছে, তাদের ঘুম অসম্পূর্ণ রয়েছে এবং যখন তারা সেই গভীর রাতে উঠছে তখনও আকাশে শুকতারা রয়েছে, তখনও আকাশে চাঁদ রয়েছে। তারা খুব তাড়াতাড়ি করে তাদের যে বাড়ির দৈনন্দিন কাজ, সেই দৈনন্দিন কাজ সেরে তারা যখন সবে মাত্র ভোর হয়ে আসছে, প্রত্যেক ঘাসের ডগায় শিশির বিন্দু বর্তমান রয়েছে, সেই সময় তারা ছুটতে ছুটতে ট্রেন ধরতে আসছে। এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এরপরে ঘুমপাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। অর্থাৎ এখানে কবি জয় গোস্বামী কী বোঝাতে চাইলেন? এখানে কবি জয় গোস্বামী এই যে কবিতায় উল্লেখিত মাসি পিসিরা রয়েছে তাদের পারিবারিক যে বর্ণনা বা পরিবারের যে চিত্র, সেই পরিবারের চিত্র পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। কবি কি বলছেন? কবি বলছেন ঘুমপাড়ানি মাসি পিসিদের মস্ত পরিবার, অর্থাৎ তাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। সদস্য সংখ্যা বেশি বলেই তাদের পরিবারটিকে মস্ত, মস্ত মানে বড় বা বিরাট, সেই মস্ত পরিবার বলা হয়েছে। অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। স্বাভাবিক, যখন পরিবারকে, মাসি পিসিদের পরিবারকে মস্ত বা বিরাট বলা হচ্ছে, সেক্ষেত্রে সেই পরিবারের সদস্য সংখ্যা অবশ্যই বেশি হবে। তাই এখানেও বলা হচ্ছে অনেকগুলো পেট বাড়িতে। পেট মানে এখানে মাথা পিছু এক একজনের পেট বলতে এক একজন সদস্য সংখ্যা শুধু তো বাড়িতে থাকলেই হবে না, তাদের তো পেটে খাদ্যের ব্যবস্থাও করতে হবে। এখানে সেই খাদ্যের সঙ্গেই প্রসঙ্গ তুলে আনতেই কবি জয় গোস্বামী অনেকগুলি পেট এই শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ কি বলা হচ্ছে? ঘুমপাড়ানি মাসি পিসিদের পরিবারের সংখ্যা নেহাত ছোট নয়, তাদের পরিবারে যথেষ্ট পরিমাণে সদস্য সংখ্যা, অর্থাৎ পরিবারে খাদ্য গ্রহণের জন্য কিন্তু অনেকগুলি পেট রয়েছে। সেই সঙ্গে সঙ্গে কি বলছেন? এক মুঠো রোজগার। এক মুঠো মানে এখানে কবি জয় গোস্বামী একজনের কথা বলতে চাইছেন, অর্থাৎ কোনো পরিবারে হয়তো একজন মহিলায়, যাকে হয়তো মাসি বা পিসি বলে সম্বোধন করা যায়, সেই পরিবারের একজন মহিলাই হয়তো তার কঠোর পরিশ্রমের মাধ্যমে, তার কঠোর জীবন সংগ্রামের মাধ্যমে তার পরিবারে যে মস্ত পরিবারে অনেক জনসংখ্যা আছে, অনেক সদস্য সংখ্যা আছে, তাদের খাদ্যের ব্যবস্থা করার চেষ্টা করছেন। ঘুমপাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়? রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটার। অর্থাৎ এরপরে কবি জয় গোস্বামী মাসি পিসিরা যে ভোরবেলা ছুটতে ছুটতে ট্রেন ধরতে আসছে, সেই ট্রেন ধরার অবস্থায় বা ট্রেনে চাপার পর তাদের যে একটা অবস্থা, সেই অবস্থার বিবরণ দেবার চেষ্টা করলেন। কি বলছেন? বলছেন যে ঘুমপাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়? অর্থাৎ তারা নির্দিষ্ট কোনো কাজের জন্যই মূলত ভোর থাকতে থাকতে ট্রেনে উঠছে, তো সেখানে তাদের আলাদা করে তো লাগেজ মানে কি, সেখানে আলাদা করে বাক্স প্যান্টার বদলে পোটলা পুটলি রয়েছে। অর্থাৎ এই পোটলা পুটলি শব্দটার মাধ্যমে তাদের যে একটা অর্থনৈতিক দুর্দশার চিত্র, সেই অর্থনৈতিক দুর্দশার চিত্র কিন্তু কবি স্পষ্টভাবে বর্ণনা করছেন। অর্থাৎ তাদের অনেকগুলি বোঁচকা, অনেকগুলি পোটলা পুটলি রয়েছে, যেগুলি নিয়ে তারা সেই কর্মক্ষেত্রে ভোরবেলায় ছুটতে ছুটতে এসে ট্রেনে উঠেছে। রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। অর্থাৎ যারা রেলের উচ্চপদস্থ আধিকারিক কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু এই মাসি পিসিদের যে অনেকগুলি পোটলা পুটলি রয়েছে সেই নিয়ে খুব ঝামেলা করে, সেই নিয়ে নানা রকম বাধা বিপত্তি দেয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মাসি পিসিরা নিজেদের বাড়ির কাজ কোনো রকমের সামলে ভোর থাকতে থাকতে ছুটতে ছুটতে ট্রেনে যখন উঠছেন, সেখানেও কিন্তু তাদের চলার পথটা খুব একটা মসৃণ নয়, কারণ সেখানেও যারা রেলের হোমগার্ডরা রয়েছে সেখানে তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন রকমের বাধা বিপত্তি ঘটাচ্ছে, বিভিন্ন রকমের প্রতিকূলতা তৈরি করছে। তো মাসি পিসিদের জীবনের সংগ্রাম এতটাই কঠিন যে সেই রেলের হোমগার্ডদের নানা রকম বাধা বিপত্তি, নানা রকম প্রতিকূলতাকে কাটিয়ে তারা জীবন পথে, তারা কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
শালমাহিনার হিসেব তো নাই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক। অর্থাৎ এই প্রথম কিন্তু কবি জয় গোস্বামী আলোচ্য মাসি পিসি কবিতায় মূলত কোন পরিশ্রমী, কোন শ্রমজীবী মহিলাদের কথা বলেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করলেন। এখানে মাসি পিসি বলতে দৈনন্দিন খেটে খাওয়া যে পরিশ্রমী মানুষদের, যে মহিলাদের কথা বলা হয়েছে, তারা মূলত চাল বিক্রেতা, অর্থাৎ তারা গ্রাম থেকে শহরের হয়তো চাল বিক্রি করতে আসে ট্রেনে চেপে। তাদের অবস্থা কেমন? শাল মাহিনার হিসাব তো নয়। শাল মানে বছর, মাহিনা মানে মাস, অর্থাৎ তাদের জীবনের এমনই নিরলস, এমনই অক্লান্ত পরিশ্রমের কাজ যে তাদের আলাদা করে কোনো পরিশ্রমের নির্দিষ্ট কোনো মাস, নির্দিষ্ট কোনো বছর ইত্যাদির কোনো হিসেব থাকে না। কারণ তারা দৈনন্দিন দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ। তাদের অত মাস, বছর, তারিখের হিসেব রাখলে চলে না। কারণ তারা জানে পরিশ্রম করলে তারা অর্থ রোজগার করতে পারবে, পরিবারের যে অনেক সদস্য সংখ্যা রয়েছে প্রত্যেকের পেটে অন্ন সংস্থানের ব্যবস্থা করতে পারবে। তাই তারা ওই অক্লান্ত নিরলস পরিশ্রম ছাড়া আলাদা করে বছর মাসের কোনো হিসেব রাখে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে জ্যৈষ্ঠী কি বৈশাখ। জ্যৈষ্ঠী মানে হলো জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসের পরবর্তী যে পরের মাস সেই জ্যৈষ্ঠ মাস ধ্বনি পরিবর্তনের মাধ্যমে মূলত জ্যৈষ্ঠ থেকে জ্যৈষ্ঠী হয়েছে। অর্থাৎ এই মাসি পিসিরা যে দৈনন্দিন জীবনে অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে বছর মাসের তো হিসেব থাকেই না, উপরন্তু কোনটা বৈশাখ মাস, কোনটা জ্যৈষ্ঠ মাস ইত্যাদি আলাদা আলাদা করে কোনো মাসেরও হিসেব তারা রাখার প্রয়োজন মনে করে না। মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক, অর্থাৎ তাদের দৈনন্দিন জীবনে রোজগারের যে একমাত্র পন্থা, রোজগারের যে একমাত্র অবলম্বন রয়েছে চাল, বস্তার মধ্যে থাকা চাল। কবি এখানে কোথাও যেন চাইছেন, কোথাও যেন প্রার্থনা করছেন খুব অলক্ষ্যে, খুব পরোক্ষভাবে, যে তারা যেহেতু নিরলস অক্লান্ত দৈনন্দিন জীবনে বছর মাসের কোনো হিসেব না রেখে পরিশ্রম করছে, সেক্ষেত্রে তিনি বলছেন যে তাদের কাঁখে সবসময় চালের বস্তা থাকা, অর্থাৎ তাদের রুজি রোজগারের যে একমাত্র অবলম্বন চাল, সেই চাল যেন তাদের জীবনে সব সময় থাকে। তাই এখানে বলছে যে জ্যৈষ্ঠী কি বৈশাখ, সেই মাস, সেই সালের, সেই বছরের তো কোনো হিসেব নেই, কিন্তু সেই মাসি পিসির কোলে কাঁখে, কাঁখে মানে কোমরেই বলা চলে, কোলে কাঁখে চালের বস্তা থাকে, অর্থাৎ তাদের রোজগারের যে একমাত্র অবলম্বন চাল, সেই চাল যেন তাদের কোলে কাঁখে সবসময় থাকে। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। শতবর্ষ মানে 100 বছরের কথা বলা হয়েছে। এবার কোনো মানুষ তো সেই অর্থে 100 বছর বাঁচে সেই বিষয়টা কিন্তু এখানে কবি বোঝাতে চাননি। কবি এখানে জয় গোস্বামী কী বোঝাতে চেয়েছেন? বলতে চেয়েছেন যারা এই খেটে খাওয়ার সাধারণ পরিশ্রমী মহিলারা রয়েছে, মানুষরা রয়েছে, তারা শতবর্ষ এগিয়ে এসে শতবর্ষ, অর্থাৎ তাদের দৈনন্দিন জীবনে পরিশ্রমের তো কোনো ছুটি থাকে না, পরিশ্রমের তো কোনো অবসর থাকে না। তো এরকমভাবে বছরের পর বছর, যুগের পর যুগ এগিয়ে যাচ্ছে, যুগের পর যুগ পেরিয়ে যাচ্ছে। এই সময়ের বহমানতার কথা বলতে গিয়ে এবং বহমান সময়ে এই পরিশ্রমী খেটে খাওয়া মানুষদের যে গতানুগতিকতা, এই বিষয়টিকে বোঝাতে গিয়ে কবি বলেছেন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, অর্থাৎ বছরের পর বছর এগিয়ে আসে এবং বছরের পর বছর ঠিক এইভাবেই কেটে যায়। চাল তোলগো মাসি পিসি লাল গোলা বনগায়, অর্থাৎ এখানে আমরা দেখলাম যে এইভাবে বছরের পর বছর কেটে যাচ্ছে এবং যারা দৈনন্দিন জীবনে খেটে খাওয়া মাসি পিসিরা রয়েছেন তাদের বলছে যে চালের বস্তাগুলো এবার লালগোলা বনগা, লালগোলা বনগা হচ্ছে প্যাসেঞ্জার যে ট্রেন শিয়ালদহ থেকে ছাড়ে, সেই লালগোলা বনগা ট্রেনে তুলতে বলার কথা বলা হচ্ছে। তাই কবিতার শেষে কবি বলছেন যে বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবেই কেটে যাবে, কিন্তু যারা দৈনন্দিন জীবনে খেটে খাওয়া অক্লান্ত কঠোর জীবন সংগ্রামে সমস্ত প্রতিকূলতা জয় করে প্রতিনিয়ত জীবনকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তারা সেই বছরের পর বছরে একইভাবে কাজ করে চলেছে এবং বলছে যে একই রকমভাবে সেই মাসি পিসিরা লালগোলা বনগায় যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তাদের রুজি রোজগারের যে একমাত্র বিষয় সেই চালের বস্তা তোলার কথা বলা হয়েছে। জয় গোস্বামীর মাসি পিসি কবিতার আলোচনা এখানেই শেষ হলো। মাসি পিসি কবিতার যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে তা তোমাদের PDF করে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।
থ্যাংক ইউ।